বন্ধুরা, ছোট্ট একটি চড়ুই পাখি যাকে খুব শান্তিপ্রিয় পাখি হিসেবেই ধরা হয়, কিন্তু জানলে অবাক হবেন এই ছোট্ট চড়ুই পাখি 4 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আমরা মনুষ্য জাতি ভুল করেই নতুন কিছু শিখি, কিন্তু যখন একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটাকে কিন্তু শুধুই ভুল বলা যায় না, বলা হয় বোকামি, যার ফলে সেই ভুলের মাসুল গুনতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। বন্ধুরা, আজকের ভিডিওতে এরকমই একটি চরম বোকামির কথা আপনাদেরকে জানাবো, যার ফলে এই ছোট্ট চড়ুই পাখি হয়েছিল 4 কোটি মানুষের মৃত্যুর কারণ। এবং এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সবথেকে দুঃখজনক ঘটনা। বন্ধুরা, সময়টা ছিল 1958 সাল। তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও জেদং। 1958 সালের চীন আজকের মতো এত উন্নত ছিল না। তখন চীন খুবই গরিব একটা দেশ ছিল, যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় 65 কোটি, যারা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। কিন্তু চীনে সেই সময় খাদ্যের অভাব ছিল। তারা যে পরিমাণ ফসল উৎপাদন করত, তাতে মোটামুটি তাদের দেশে ফসলের যোগান তো হয়ে যেত, কিন্তু দেশের বাইরে সেই ফসল তারা বিক্রি করতে পারত না। এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, প্লেগের মতো কিছু ভয়াবহ রোগ। এদিকে প্রেসিডেন্ট মাও জেদং চীনের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনে কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীন অনেক উন্নত একটি দেশ হবে। সেই সময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল ব্রিটেন এবং 2 নম্বরে ছিল আমেরিকা। মাও জেদং ঠিক করেন তিনি চীনের এত উন্নতি করবেন যাতে তিনি আমেরিকাকে পেছনে ফেলে দিয়ে অর্থনীতির দিক থেকে চীনকে পৃথিবীর দ্বিতীয় দেশ বানাতে পারেন। এই কারণে মাও জেদং গ্রেট লেপ ফরওয়ার্ড নামে একটি পরিকল্পনা নিয়ে আসেন, যার অর্থ ভবিষ্যতের দিকে একটা বড় লাফ। তিনি দেশের সব মানুষদের বলেন তারা যেন নিজেদের বাড়িতে ছোট ছোট ভাটি বানিয়ে তাতে স্টিল এবং লোহা তৈরি করে। এতে চীন অর্থনীতির দিক থেকে এগিয়ে যাবে। আর সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষবাদ করতে, যাতে দেশের সঠিক পরিমাণে খাবারের যোগান দেওয়া যায় আর দেশের বাইরে সেই ফসল বিক্রি করা যায়। তবে মাও জেদংয়ের সামনে আরও একটি বড় সমস্যা ছিল। চীনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু আর প্লেগের কারণে প্রতি বছর চীনে প্রচুর মানুষ মারা যেত। আর এই রোগগুলো ছড়ায় মশা মাছির মতো পতঙ্গরা। তখন মাও জেদং ঠিক করেন তিনি একটি 4 পেস্ট কন্ট্রোল নামে একটি অভিযান চালাবেন। আর এটাই পৃথিবীর সব থেকে বড় ভুল। এই ক্যাম্পেইন মোট 4টি জিনিসকে টার্গেট করা হয়: মশা, মাছি, ইঁদুর এবং চড়াই পাখি। মাও জেদং দেশের প্রতিটা মানুষকে বলে এই 4টি জীবকে যেখানে দেখতে পাবে সেখানে যেন মেরে ফেলা হয়। এতে দেশের রোগের পরিমাণ কমবে এবং দেশ অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। এবার মশা ও মাছি মারার কারণ এই 2টি পতঙ্গের জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া ও কলেরার মতো রোগ হয়। ইঁদুরের কারণে প্লেগ হয়। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে? চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না। আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট মাও জেদংয়ের যদি কোনো আইডিয়া ভালো লাগতো, তিনি বেশি বিচার না করেই সেই নিয়ম চালু করে দিতেন। সেই সময় সরকারের কাছে ইনফরমেশন আসে যে একটা চড়ুই পাখি 1 বছরে 4.5 কেজি ফসল খেয়ে ফেলে। সেই হিসেবে তারা হিসেব করে দেখে যে চীনে না জানি কত লক্ষ চড়ুই পাখি রয়েছে, যারা প্রতি বছর 4.5 কেজি হিসেবে কত টন ফসল খেয়ে ফেলে। আর এই সব চড়ুই পাখিদের যদি মেরে ফেলা যায়, তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচানো যাবে আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই বেঁচে যাওয়া ফসল বাইরের দেশে বিক্রি করতে পারবে। এই কারণে মাও জেদং বলেন আমাদের দেশ এই 4টি জীব ছাড়াও খুব ভালোভাবে চলবে। আর এখান থেকেই শুরু হয় এই 4টি প্রজাতির জীবকে হত্যা করার অভিযান, যা ধীরে ধীরে এই প্রজাতির জীবের প্রতি চীনের মানুষদের যুদ্ধের রূপ নেয়, যাতে ছোট ছোট শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর লোকজনও যুক্ত হয়েছিল। তবে লোকজন মশা, মাছি আর ইঁদুর মেরে ততটা মজা পাচ্ছিল না যতটা মজা তারা চড়ুই পাখিকে মেরে পাচ্ছিল। কারণ চড়ুই পাখি খুব সহজেই দেখা যেত
এরা ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না। তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেয়, যার মধ্যে একটা ছিল যে চীনের লোকজন ঢাকঢোল থালা বাসন বাজিয়ে ওই ছোট্ট নিরীহ পাখিদের তাড়া করত। থালা বাসনের আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত, তারা নিচে নামতো না, লাগাতার উপরে উঠতে থাকতো। ক্রমাগত উঠতে উঠতে যখন পাখিগুলো ক্লান্ত হয়ে মাটিতে পড়তো, তখন চীনের লোকজন সেই পাখিগুলোর উপর হিংস্র শিকারের মতো ঝাঁপিয়ে পড়তো আর তাদেরকে মেরে ফেলতো। এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলতি দিয়ে বা বন্দুক দিয়ে একের পর এক চড়ুই পাখি মেরে ফেলছিল। তারা এই পাখিদের বাসা ভেঙে ফেলতো, ডিম ফাটিয়ে ফেলতো, তাদের ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলতো, যাতে সেই পাখিরা বংশ বিস্তার করতে না পারে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা, সাধারণ মানুষ হোক বা সৈন্যবাহিনীর লোকেরা, সবাই চড়ুই পাখি শিকার করতে থাকে। এমনকি সেই সময় এমন এমন প্রতিযোগিতা করা হতো, যে ব্যক্তি যত বেশি চড়ুই পাখি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার করা হতো। স্কুলের যে বাচ্চারা সব থেকে বেশি চড়ুই পাখি মেরে নিয়ে আসতো তাদের পুরস্কার দেয়া হতো। চীনের মানুষ এতটাই হিংস্র আচরণ করে যে তারা মৃত চড়ুই পাখিদের মালা বানিয়ে নিজেদের গলায় পরতে শুরু করে। তাদের হিংস্রতা এতটাই বেশি ছিল যে ফোর্ট ফেস্ট ক্যাম্পিংয়ের প্রথম দিনেই তারা প্রায় 2 লক্ষ চড়ুই পাখি হত্যা করেছিল। চীনের মানুষদের পাখি হত্যার একটা নেশা তৈরি হয়েছিল। তারা এই নির্মম কাজে খুব আনন্দ খুঁজে পেত। 1958 সাল থেকে 1959 সাল পর্যন্ত এই 1 বছরে তারা প্রায় 100 কোটি চড়ুই পাখি মেরে ফেলেছিল এবং 2 বছরের মধ্যে চীনে চড়ুই পাখির সংখ্যা প্রায় বিলুপ্তি হয়ে যায়। কিন্তু চীনের মানুষদের পাখি মারার একটি নেশা লেগে যায়। এবার তারা অন্যান্য পাখিদেরও মারতে শুরু করে, আর এতে চীনের সকল প্রকার পাখির পরিমাণ অনেকটাই কমে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে মাও জেদংয়ের ফোর্ট ফেস্ট ক্যাম্পিং তো সফল হয়েছে, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল এবার চীনের মানুষরা ভোগ করতে শুরু করে। বন্ধুরা, আপনারা অনেকেই ফুড চেনের বিষয়ে জানেন। ফুড চেনের হিসেবে এই প্রকৃতিতে প্রতিটা জীবের গুরুত্ব আছে। যেমন ধরুন, ব্যাঙ পোকামাকড় খায়, আবার সাপ ব্যাঙ খায়, এই সাপকে আবার ঈগল খায়। এই চেনের মধ্যে যদি কোনো একটা প্রাণীকে আপনি সরিয়ে দেন, তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেমন যদি আপনি প্রকৃতি থেকে ঈগলকে সরিয়ে দেন, তাহলে সাপের সংখ্যা বেড়ে যাবে। আবার যদি পৃথিবী থেকে সব সাপেদের মেরে ফেলা হয়, তাহলে ব্যাঙের পরিমাণ বেড়ে যাবে। এই ফুড চেনে যখনই বাধা আসে, তখনই প্রকৃতি ভয়াবহ রূপ নেয়। চীনের লোকেরা প্রকৃতির নিয়মকে বাধা দিয়েছিল। চড়ুই পাখি এবং অন্যান্য পাখিদের এত পরিমাণ মেরে ফেলেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখন কেউ এটা ভাবেনি যে এই পাখিরা ফসলের পাশাপাশি ছোট ছোট কীটপতঙ্গকেও খায়, যেই সমস্ত কীটপতঙ্গ ফসল বেশি নষ্ট করে। অতিরিক্ত পরিমাণে পাখি মারার কারণে চীনে পতঙ্গের পরিমাণ 1 বছরে কয়েক গুণ বেড়ে যায়, যাদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল পঙ্গপালের দল। তারা দল বেঁধে আসতো আর নিমেষের মধ্যে হাজার হাজার একরের ফসল নষ্ট করে দিয়ে যেত। চীনের মানুষেরা এরকম ভয়ানক পরিস্থিতির কল্পনাও করতে পারেনি। পঙ্গপালের দল এত পরিমাণ বেড়ে যায় যে 1 বছরের মধ্যে সারা চীনে ফসলের বিরাট ক্ষতি দেখা যায়। এমনকি কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ হচ্ছিল না। প্রকৃতির নিয়মের বাধা দেওয়ার ফল এবার চীনের মানুষরা হাতে নাতে পাচ্ছিল। ক্রমাগত ফসলের অভাবে চীনে খাদ্যের সংকট দেখা দেয়। দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে। খাদ্যের জন্য মানুষের হাহাকার পড়ে যায়। এই সময় মানুষেরা গাছের পাতা, শিকড়, মাটি খেতে শুরু করে খিদের জ্বালায়। চীনের এই ভয়াবহ রূপ দেখে মাও জেদং বুঝতে পারে, চড়ুই পাখি ফসল খেয়ে যতটা ক্ষতি না করে, তার থেকে অনেক বেশি উপকার করে। তাই তিনি চড়ুই পাখি মারার উপরে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ততদিনে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চীনে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দেয়, তাতে প্রায় 4 কোটি মানুষ মারা যায়। তবে চীনের সরকার এই মৃত্যুর সংখ্যা গোপন রেখেছিল, আর দুনিয়ার কাছে তারা জানিয়েছিল যে চীনে মাত্র 1.5 কোটি মানুষ মারা গিয়েছিল। আর এই মৃত্যুর কারণ তারা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তীকালে এই দুর্ভিক্ষ নিয়ে বেশ কিছু গবেষণা হয়।
তাতে চীন সরকারের বলা মৃত্যুর সংখ্যা অনেক কম তা বোঝা যায়। একজন চীনের সাংবাদিক ইয়াং জিসিং, যার জন্ম হয়েছিল 1940 সালে, তিনি এই দুর্ভিক্ষকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি তার বই টম স্টোন দ্য আনটোল্ড স্টোরি, এই বইতে তিনি বিস্তারিত লিখেছেন এই দুর্ভিক্ষ নিয়ে, এবং সেখানে তিনি মৃত্যুর সংখ্যা 3 থেকে 4 কোটি বলেছেন। এবং পরবর্তীতে চীন সরকার এই বইটিকে ব্যান করে দিয়েছে। এমনকি আজ পর্যন্ত চীনের কোথাও এই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আলোচনাই করা হয় না। আর এই রকম বোকামি চীন সরকার একবার নয়, বারবার করেছে। যখন মাও জেদং মারা যায়, তখন চীন সরকার গ্রামের কৃষকদের আয় বাড়ানোর জন্য বন্য পশু পাখিদের ধরে বাজারে বিক্রি করার পরামর্শ দেয়, যার ফলে চীনের খোলা বাজারে বিভিন্ন পশু পাখির মাংস বিক্রি হয়। ফলে চীনে এখনো ভয়াবহ সব রোগের প্রাদুর্ভাব হতেই থাকে। আর মানা হয় করোনা ভাইরাস সেখান থেকেই ছড়িয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।